অনেকগুলো ডেথ কেস কিংবা মৃত্যুর ঘটনা আমি মেলানোর চেষ্টা করছি, আসলে কারা করলো, কিভাবে করলো, কতটুকু কাছ থেকে করলো কিংবা কতটুকু দূর থেকে করলো, হ্যাঁ, এবং আদৌ করার প্রয়োজন ছিল কিনা, একটা লোক পালাচ্ছে তাকে গুলি করা, এইটা। সো এই জিনিসগুলো আমার উপরে খুব ইম্প্যাক্ট ফেলেছে। আরেকটা বিষয় হচ্ছে, যখন এই যে যতজন নিহত হয়েছে সংখ্যাটা অনেক, আমি বলবো যে মানে দর্শকদের অনুরোধ করব ডকুমেন্টারিটা দেখার জন্য। রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ি হত্যাকাণ্ড, প্রামাণ্য চিত্র, নাম রক্তাক্ত মহাসড়ক। যেহেতু মূলত ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, সেই মহাসড়কেই ঘটনাটা ঘটেছে এবং একটি নির্দিষ্ট স্থান জুড়ে, প্রায় 1 কিলোমিটার জুড়ে। তো সেই জন্য আমরা এটার নাম দিয়েছি রক্তাক্ত মহাসড়ক। তো আসলে টুকটাক কাজ হয়েছে। এর আগে আমিও সাভার গণহত্যা নিয়ে কাজ করেছি, সেটা আরেকটা ডকুমেন্টারি, সেটাই মানে বড় পরিসরের প্রথম। এর আগে মোহাম্মদপুরে কাউন্সিলররা কিভাবে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করেছেন সেটা নিয়েও আমরা একটা কাজ করেছি। তো তারপরে মনে হলো ততদিন আসলে বেশ কিছু সময় চলে গেছে। জুলাই অভ্যুত্থানের বছর পূর্ণ হলো। 1 বছর আগে ঢাকার রাজপথে শত শত ছাত্র জনতার জীবন গেছে। এই সময়টা নিয়ে আমরা পোস্টে অনেক আলাপ করেছি। আমরা খতিয়ে দেখার চেষ্টা করেছি কিভাবে, কোন পন্থায় সাধারণ মানুষকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হলো। আজকে জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ি এলাকার ছাত্র জনতা হত্যাকাণ্ড নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল হোসেন। ভাই, আপনাকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আপনাকেও আমন্ত্রণ জানানোর জন্য। আপনি একটা খুব দুর্দান্ত একটা কাজ করছেন সাম্প্রতিক সময়ে, সেটা হচ্ছে যাত্রাবাড়ির হত্যাকাণ্ড নিয়ে। যাত্রাবাড়িতে যে ছাত্রদের উপর পুলিশি গুলির যে ঘটনা, এবং এখানে যে শত শত ছাত্র হত্যার ঘটনা, মানে এখানে যেই 4টা পয়েন্টে ঢাকার সবচেয়ে বেশি আমরা উত্তরায় দেখছি, আমরা রামপুরায় দেখছি, আমরা ধানমন্ডির দিকে দেখছি, এবং যাত্রাবাড়ি ছিল সবচেয়ে মনে হয় সবচেয়ে ভায়োলেন্ট এলাকা। এছাড়াও পুরো শহরের বিভিন্ন জায়গায় তো আছে। আপনি যাত্রাবাড়ির বিষয়টা একটা নতুন দিক আসলে আমাদের কাছে নিয়ে আসছেন আর কি। যে আমরা দেখতে পাইছি যে জুলাই হত্যাকাণ্ড নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বেশ ভালো ভালো কাজ করছে, আমরা এর আগে দেখছি। কিন্তু আপনার প্রতিবেদনের একটা অন্যরকম দিক ছিল যে আপনি একদম স্পেসিফিক একটা কেস ধরে যেভাবে আগাইলেন আর কি। তো আমার আগ্রহটা আসলে ওইটা থেকেই আমি একটু দেখতে চাই আর কি, যে এইখানে আপনি যে অনেকগুলো ফুটেজের সমন্বয় তৈরি করলেন, তো এইখানে যে খণ্ড খণ্ড চিত্র নিয়ে যে একটা পূর্ণাঙ্গ চিত্র দাঁড়া করানো, এইটার ম্যাপিংটা আসলে কিভাবে হলো ভাই? আমি একটু ওইখান থেকে শুরু করি যদি। ধন্যবাদ আরিফ ভাই। প্রথমত হচ্ছে, এটা একটা অনুসন্ধানী প্রামাণ্য চিত্র, নাম রক্তাক্ত মহাসড়ক। যেহেতু মূলত ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, সেই মহাসড়কেই ঘটনাটা ঘটেছে এবং একটি নির্দিষ্ট স্থান জুড়ে, প্রায় 1 কিলোমিটার জুড়ে। তো সেই জন্য আমরা এটার নাম দিয়েছি রক্তাক্ত মহাসড়ক। তো আসলে টুকটাক কাজ হয়েছে। এর আগে আমিও সাভার গণহত্যা নিয়ে কাজ করেছি, সেটা আরেকটা ডকুমেন্টারি, সেটাই মানে বড় পরিসরের প্রথম। এর আগে মোহাম্মদপুরে কাউন্সিলররা কিভাবে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করেছেন সেটা নিয়েও আমরা একটা কাজ করেছি। তো তারপরে মনে হলো ততদিন আসলে বেশ কিছু সময় চলে গেছে। যাত্রাবাড়ি নিয়েও ছোট্ট একটা কাজ হয়েছে এর মধ্যেই। তো সেখানে একটা স্পেসিফিক একটা কিংবা কয়েকটা ক্লিপ ধরে মানে অল্প কিছু সময়ের কয়েক মিনিটের ঘটনা ধরে সেখানে মানে ওই জিনিসটা তুলে আনা হয়েছে। তো তখন আমার মনে হলো যে ইন্টারন্যাশনাল মিডিয়াও অলরেডি কাজ শুরু করেছে, আমি যতদূর জানতে পারি। মানে যখন কাজে নামে, আমার এডিটর যখন মতিভাই যখন বললেন এটা নিয়েও কাজ করতে, তখন দেখি যে আসলে অনেকেই টুকটাক কাজ শুরু করে দিয়েছে। যেমন বিবিসিও কাজ করছে এবং সেটা কেস স্টাডি হিসেবে তারা যাত্রাবাড়িকে নিয়েছে। এর আগে তো একটা কাজ হয়েছে। তো তখন আমার মাথায় প্রথম যে জিনিসটা কাজ করলো যে সাভারেও আমি আসলে সারাদিন ব্যাপী কীভাবে হত্যাযজ্ঞ হয়েছে সেই জিনিস, মানে সেই পুরো ঘটনাটা আসলে নিখুঁতভাবে তুলে আনার চেষ্টা করেছি। এই পর্যায়ে এসে তাহলে আমি যাত্রাবাড়ির ঘটনাটা আমি কিভাবে তুলে ধরবো, এটা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ ছিল। কারণ টুকটাক ক্লিপ তো আসলে অনেক কিছু চলে এসেছিল। তো আমার তখন বেছে নিলাম যে আমি আসলে
ডেথ কেসগুলো যদি অ্যানালাইসিস করি কেমন হয়, এবং সেটার সাথে একটা গল্প থাকবে। এখানে একটা গল্প না, এখানে শত শত গল্প আছে সারাদিন ব্যাপী। তো সেই গল্পগুলোকে প্রথমত হচ্ছে ঘটনার পুলিশি বর্বরতার বিষয়টা উঠে আসবে, এবং পাশাপাশি মানুষ কি হারালো আসলে, এটার প্রভাবটা কি পড়লো, সেই বিষয়টাও আমার মানে গল্পের মাধ্যমে তুলে নিয়ে আসা মানে আমার একটা মুখ্য ইয়ে ছিল, যেটা আসলে অন্য কোনো স্টোরিতে আপনি পাবেন না, মানে এই অভ্যুত্থান কেন্দ্রিক যত কাজ হয়েছে। তো সেই জায়গা থেকেই আসলে মাঠে নামি, এবং মাঠে নেমে যেটা হয় যে প্রথম 3 মাস আমি সংগ্রহ করি মানে কি ফুটেজ আছে, যা মানে আন্দোলনকারী যারা ছিলেন তাদের কি ফুটেজ আছে, ফোনে অনেকে ধারণ করেছেন, সিসিটিভি ফুটেজ কি পাওয়া যায়, এর বাইরে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কী ধরনের ফুটেজ হয়েছে, সেগুলো আমি সংগ্রহ করা শুরু করলাম। এবং যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ, তারপর হচ্ছে আপনার মাতুয়াইল, ডেমরা, কারণ যাত্রাবাড়ির ঘটনা একটা স্পটে হলেও আসলে এখানে মানুষগুলো বিভিন্ন জায়গার, এমনকি নারায়ণগঞ্জ থেকেও তারা এসেছে। তো ফুটেজ সংগ্রহ করা শুরু করলাম, যেটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টগুলোর একটা, মানে প্রথম চ্যালেঞ্জ যেটা, এটা একটা বিষয়। তো এরকম করে আমি মানে একদম উঠে পড়ে লাগলাম যে ফুটেজ সংগ্রহ করতে হবে, কত ধরনের ফুটেজ পাওয়া যায়। এর বাইরে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও, যেহেতু আমি ক্রাইমে কাজ করি, ক্রাইম বিটে, তাদের মানে আমি আসলে খোঁজা শুরু করলাম। ওইটা আমার আরেকটা ইনভেস্টিগেশন, যে কোথায় ফুটেজ আছে। এইভাবে হচ্ছে যে আমি ফুটেজ সংগ্রহ করতে কয়েকশো ফুটেজ সংগ্রহ করে ফেলেছি ততক্ষণে। তো আরেকটা চ্যালেঞ্জ ছিল এই যে নিহত পরিবারগুলো, কারণ ওইখানে আসলে হতাহতের ঘটনা এত সংখ্যাটা, তো আমি দেখলাম যে আহত মানে মারাত্মক আহত আসলে অসংখ্য, এটা আসলে খুঁজে বের করা মানে হয় না যে খুবই কঠিন, ক্ষেত্রবিশেষে হয়তো বা অসম্ভব। তো আমার কাছে মনে হলো তাহলে নিহত কারা হয়েছে এই সংখ্যাটা বের করি। আর এটা বের করতে গিয়েও দেখলাম যে আসলে কমপ্লিট কোনো চিত্র নাই আসলে। যেমন গভর্নমেন্টের কাছে যেই লিস্ট আছে সব মিলে যতজন নিহত হয়েছে, সেখানেও সব মানে মিক্স করা, কে কোথায় নিহত হয়েছে ওইটার উল্লেখ নাই ওইভাবে আসলে। হ্যাঁ, তো এইখানের মধ্যে থেকে শুধুমাত্র যাত্রাবাড়ির 5 আগস্টকে নিহত হয়েছে, মানে এত 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 শত শত মানুষের ভিড়ে, ওটা খুঁজে বের করা খুবই চ্যালেঞ্জ। তো আমি দেখলাম যে এইভাবে আসলে হবে না। তো তারপরে আমি ম্যানুয়ালি হচ্ছে যে আসলে খোঁজা শুরু করলাম যে কারা কারা। তো এইভাবে খুঁজতে 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 আমার একটা লিস্ট দাঁড়িয়ে গেল। এর বাইরে তারপরে হচ্ছে যে আমাদের এই তো মাসখানেক আগে আমাদের প্রিন্টেও একটা উদ্যোগ নিল, আর বড় পরিসরে উদ্যোগ নিল যে কিভাবে এই মানে কতজন নিহত হয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করা। তো তখন ওরা ওইখান থেকে ওটা আলাদা করেছে, কারা কারা যাত্রাবাড়িতে এবং 5 আগস্ট কারা। তো ওই লিস্টটাও আমি পেয়েছি। তখন দেখলাম ওই লিস্ট এবং আমার লিস্টে দেখলাম যে আসলে মানে আরও অসংখ্য নিহতের মানে আর বেশ কয়েকজন নিহত হয়েছে, যেটা হচ্ছে যে ওই লিস্টে নাই। তো এবং মানে তাদের সাথে আসলে কেউ যোগাযোগও করেনি, কিংবা ওনারাও রিচ করতে পারেননি, যাই হোক। তো এইভাবে হচ্ছে যে প্রত্যেকটা ফ্যামিলি ধরে এরপরে আমি যোগাযোগ করলাম, যতজন নিহত হয়েছে সবার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং তাদের গল্পগুলো শুনলাম। প্রত্যেকটা নিহত ব্যক্তি যারা, সবার গল্প শুনলাম। গল্প শুনে তারপরে আমার কাছে মনে হলো সবার গল্প তো আসলে স্থান দেওয়া সম্ভব না। তো সেখান থেকে সবচেয়ে বেশি মর্মান্তিক এবং আমার কাছে এভিডেন্স আছে যেগুলো কোনো না কোনোভাবে ক্লু পেয়েছি, ওই কেসগুলোই আসলে তুলে নিয়ে আসলাম, গল্প মানে ওগুলোই আসলে গল্পের রূপ দিলাম। এভাবে আসলে শেষ পর্যন্ত একটা জিনিস দাঁড়ালো। মানে বিষয়টা এরকম যে সমুদ্রের মধ্যে নেমে আমি মাঝখানে নেমে আমি মানে তীর খুঁজছি, মানে কিনারা খুঁজছি, এরকম মানে খুঁজতে 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 এক সময় সেটা শেষ হলো। আসলে একটা দুর্দান্ত, আমি তো মানে 2-3 বার দেখলাম। মানে আমার কাছে ওই যে যেটা আপনার সাথে আলাপে শুরুতে বলতেছিলাম আর কি, আমি তো সবগুলো ডকুমেন্টারি দেখতেছি, তো এইটার ইন্টেন্সিটিটা একটু অন্যরকম লাগছে আমার কাছে, যে এটা যে গভীরতাটা বেশি, এবং আপনার কাছে যে অনেক কিছু আছে, অনেক কিছু যে এখানে আসতে পারে না, এটা বোঝা গেছে আসলে। আচ্ছা, এইখানে আপনার কাছে এই প্রশ্নটা একটু করি, যে ধরেন এখানে আপনি যেরকম বারবার দেখাচ্ছিলেন যে পুলিশ খুব কাছের থেকে গুলি করতেছে,
এই বিষয়টাকে আপনার কাছে কি মনে হয়েছে, যে এটা কি কোন একটা ক্ষোভের প্রকাশ বা অর্ডারটাই কি এরকম ছিল যে এত মানে এরকম কাছাকাছি চলে আসার কারণটা কি, বা এত সংখ্যায়? এখানে আসলে ক্ষেত্র বিশেষে মন্তব্য হয়ে যায়, আমি মন্তব্যের দিকে যাচ্ছি না, কারণ আমি যেহেতু রিপোর্ট করেছি, রিপোর্টারের কাজ মন্তব্য করা না, রিপোর্টারের কাজ ফ্যাক্ট তুলে ধরা এবং সেটার প্রমাণ দেয়া। তো যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মানে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, তারপরই আসলে ঢাকার দিকে এমন মানে মানুষের স্রোত, আর আপনি তো জানেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ, রাজধানীতে প্রবেশের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হ্যাঁ, তো এইখানে আসলে মানে হাজার হাজার মানে ক্ষেত্র বিশেষত লাখ ছাড়িয়ে গেছে, এরকম এত মানুষ আসা শুরু করলো। কারণ এর আগে পর্যন্ত পুলিশ ওই ইয়ের দিকে কাজলা বলে আর কি, কাজলার দিকে যে ফ্লাইওভার, ওই ফ্লাইওভারের টোল প্লাজা আর কি, ওই পর্যন্ত প্রায় ওই পর্যন্ত পুলিশের টহল ছিল এবং ওইখানে অবস্থান নিচ্ছিল। তো যার কারণে আগে ঢুকতে পারেনি মানে শহরের দিকে। কিন্তু এরপরে আসলে যখন পরিস্থিতি অন্য রকম মোড় নেয়, সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এরকম একটা ঘোষণা আসে, তখনই মানুষের মাঝে আসলে একটা কি বলবো আশা তৈরি হয় যে আসলে কি হলো, মানে নিশ্চয়ই কিছু কোন একটা ঘোষণা আসতে যাচ্ছে। এরপরেই তো আসলে মানে ওই শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালালেন ওই বিষয়টি তখন সামনে আসে। তারপরে আসলে মানুষের স্রোত তখন হচ্ছে যে মানে মানে হঠাৎ করে আসলে এটা মানে অনেক বেড়ে যায়, রাস্তায় এত মানুষ নেমে আসে এবং সবাই ঢাকার দিকে যেতে চায়। তো একটা পর্যায়ে ঢাকার দিকে যাচ্ছিল, বেশিরভাগই আসলে ঢাকার দিকে চলে যায়। কিন্তু এই যে সকাল থেকেই এই আগের কয়েকদিন যেইভাবে গুলি করে মানুষ মারা হয়েছে যাত্রাবাড়িতে, এবং এই ওই বেলা আমি যেটা দেখেছি মূল ফায়ারিং যেটা থানা থেকে ওইটা 2:52 হয়। এর আগ পর্যন্ত তো আসলে ওই দিনই আসলে বেশ কয়েকজন অলরেডি গুলি করে মানে মারা হয়েছে আর কি। তো ওই ক্ষোভটাও তো তাদের মধ্যে ছিল। এবং একটা সময় থানার সামনে আসলে জমায়েত এত হয়, মানে ওই যে গুলিবর্ষণের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলার যে মানসিকতাটা, এটা এবং ক্ষোভ আসলে মানুষের মধ্যে এত ছিল এবং জমায়েতটা এত পরিসরে হয়, এটা আসলে আমি বলবো যে এটা মনে হয় কারোরই আসলে সামাল দেওয়ার মতো পরিস্থিতি ওইখানে আর ছিল না। যার কারণে হয়তোবা গুলি করা হয়, কিন্তু যেইভাবে গুলি করা হচ্ছে আমরা কি জানি, ধরেন পুলিশ আত্মরক্ষার জন্য কি করতে পারে, ছত্রভঙ্গ করতে পারে। এর আগেও আপনি জানেন যে মানে পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র তুলে দেওয়া হবে কিনা এগুলো নিয়ে আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত অস্ত্র তুলে দেওয়া হয়েছে, প্রাণঘাতী অস্ত্র। তো ওইখানে আবার এপিবিএনও ছিল, আর্ম পুলিশ ব্যাটালিয়নও, যাদের কাছে আসলে প্রাণঘাতী অস্ত্র ছিল। তো সব মিলিয়ে হচ্ছে আসলে এইটা আমার মনে হয় বিশ্লেষকরা ভালো বলতে পারবেন যে এখানে আসলে এইভাবে মানে মুহুর্মুহু এবং নির্মমভাবে এইভাবে গুলি বর্ষণের প্রয়োজন ছিল কিনা ছত্রভঙ্গ করার জন্য। কারণ সেখান থেকে বের হওয়ার জন্য আমরা কি ব্যাটন চার্জ, এটা লাঠি চার্জ করা যেতে পারে, টিয়ার গ্যাস মানে টিয়ার শেল নিক্ষেপ করা যেতে পারে, রাবার বুলেট নিক্ষেপ করা যেতে পারে। তো ছত্রভঙ্গ করা যেতেই পারতো, আসলে বের হয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এটা কেন হলো, এটা আসলে এটা মানে বড় তদন্তের মানে দাবিদার। আপনার কাছে ভাই ধরেন আসলে তো যে অনেক স্টোরির কথা বললেন না, এবং এইটার যখন আপনি যখন ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলছেন, এটা সে খুব ট্রমার একটা বিষয় দুই পক্ষের জন্যই, আপনার দিক থেকেও যেরকম, আবার যার কাছ থেকে শুনতেছেন তার দিক থেকেও। তো এরকম কিরকম দেখলেন আর কি এই পরিস্থিতিটা? মানে আমি হয়তো স্পেসিফিক গল্প শুনবো না, তারপরও বিষয়টা হচ্ছে কি দুইটা বিষয়। প্রথমত হচ্ছে মৃত্যুর যে ঘটনাগুলো সেগুলো বিশ্লেষণ, আর আরেকটা হচ্ছে নিহতের পরিবারের সঙ্গে কথা বলা। তো প্রথম দিকে যদি আমি বলি যে এই যে মৃত্যুর যে ঘটনা ঘটলো, আমাদের অনুসন্ধানের একটা পার্টি ছিল যে কিভাবে আসলে হত্যাযজ্ঞ চলেছে। প্রথমত বিষয় হচ্ছে আমার একটু ভূমিকা টানতে হবে। এখানে ফুটেজ তো আসলে শত শত ফুটেজ, অসংখ্য ফুটেজ। এখন কোনো ফুটেজ দেখেই আসলে মানে আপনি
দু একটা ফুটেজ ছাড়া আপনি একদম সরাসরি বুঝতে পারবেন না যে এখানে আসলে পুলিশ গুলি করছে, এটা সরাসরি বোঝা যায় না। সো এর বাইরে আরও অসংখ্য ফুটেজ আছে যেগুলো হচ্ছে ধরেন আমি একটা চেষ্টা করেছি কি যে ধরেন ঠিক একই টাইমে কি ঘটেছে এগুলো কয়েকটা ক্যামেরায় হচ্ছে দেখা। তার মানে কি আমার সময়গুলো মেলাতে হয়েছে এক ফুটেজের সাথে আরেকটা ফুটেজের, একদম ফ্রেম ধরে ধরে, সেকেন্ড তো বাদ দিলাম, ফ্রেম ধরে ধরে। আমি যদি ধরি 1 সেকেন্ডে 25টা ফ্রেম, তো ফ্রেম ধরে ধরে আমার মেলাতে হয়েছে যে এই ফুটেজের সাথে ওই ফুটেজ আমি ফ্রেম ধরে মেলালাম। আচ্ছা, কিছু কমন বিষয় আছে এই ফুটেজের সাথে ওই ফুটেজের, তো এই কমন বিষয়গুলো আমি একটা জায়গায় এনে মেলানোর চেষ্টা করলাম, এরপরে দেখলাম মিলল এটার সাথে এটা, ঠিক আছে। আরও কিছু ফুটেজ মেলালাম, একদম গুলির শব্দ শুনে নিখুঁতভাবে একটার পরে একটা গুলি, সাউন্ড গ্রেনেড, এইভাবে হচ্ছে যে খোঁজা শুরু করলাম এক ফুটেজের সাথে আরেক ফুটেজের গুলির শব্দ শুনে আমি মেলানোর চেষ্টা করলাম। এভাবে অনেকগুলো ফুটেজের সাথে মেলানোর পরে দেখলাম যে এই ফুটেজে আসলে এই মুহূর্তটা যেটা দেখা যাচ্ছে অর্ধেক কিংবা আংশিক চিত্র দেখা যাচ্ছে, কিন্তু এটার আসলে পরিণতিটা কি ওটা আমি আরেকটা ফুটেজে তখন খুঁজে পেলাম। সো এইভাবে যখন মৃত্যুর ইয়েগুলো যখন বের করা শুরু করলাম, অ্যানালাইসিস করা শুরু করলাম, তো এইটা হচ্ছে যে ধরেন এইটা হচ্ছে যারা সরাসরি ওইখানে দেখেছে তাদের চেয়েও আমার মনে হয় না ঘটনাটা সরাসরি যারা এই ঘটনাটা দেখেছে তার চেয়ে আমি যখন অ্যানালাইসিস করছি তখন এটার মানে ইম্প্যাক্টটা এবং প্রেশারটা আমার উপরে বেশি পড়েছে, কারণ আমি খুঁজছি, মানে আমি খুঁজে বের করার চেষ্টা করছি আরও। এটা হচ্ছে একটা বিষয়। এরকমভাবে মানে অনেকগুলো ডেথ কেস কিংবা মৃত্যুর ঘটনা আমি মেলানোর চেষ্টা করছি, আসলে কারা করলো, কিভাবে করলো, কতটুকু কাছ থেকে করলো কিংবা কতটুকু দূর থেকে করলো, হ্যাঁ, এবং আদৌ করার প্রয়োজন ছিল কিনা, একটা লোক পালাচ্ছে তাকে গুলি করা, এইটা। সো এই জিনিসগুলো আমার উপরে খুব ইম্প্যাক্ট ফেলেছে। আরেকটা বিষয় হচ্ছে যখন এই যে যতজন নিহত হয়েছে সংখ্যাটা অনেক, আমি বলবো যে মানে দর্শকদের অনুরোধ করব ডকুমেন্টারিটা দেখার জন্য, রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ি হত্যাকাণ্ড, এখানে দেখলে ওনারা টোটাল কতজন নিহত হচ্ছে সেই তথ্যটাও পেয়ে যাবেন। এই যে মানে এতজন পরিবারের সঙ্গে কথা বলেছি, হয় বাবার সাথে, না হলে মায়ের সঙ্গে, না হলে বোনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, সন্তানের সঙ্গে, মানে একদম কাছের যারা লোক তাদের সঙ্গে কথা বলেছি। এর বাইরে যারা প্রত্যক্ষদর্শী, সেই মৃত্যুর ঘটনাটা দেখেছে কিংবা একদম সঙ্গে ছিল, তাদের কাছ থেকে শুনেছি। এরকম ইন্টারভিউ আসলে আমার মনে হয় যে এই নিহত পরিবারগুলোর বাইরেও প্রত্যক্ষদর্শী, অসংখ্য প্রত্যক্ষদর্শী, আমার মনে হয় যে শুধু প্রত্যক্ষদর্শী 60-70 জন হয়ে যাবে। শুধু ইন্টারভিউ নিয়েছি ঘটনা বোঝার জন্য, একদম যাতে নিখুঁত হয় এবং সারাদিনের ঘটনাটা বোঝার জন্য। এই যে তাদের কাছ থেকে যে মানে শুনেছি, আত্মীয় স্বজন কিংবা বাবা মা যতবার বলেছে, এবং ক্ষেত্রবিশেষে কারোর সঙ্গে কয়েকবার কথা বলতে হয়েছে, কারণ ফুটেজের সঙ্গে যখন মেলাতে গিয়ে আমি দেখলাম যে কিছু কিছু প্রশ্ন জেগেছে। সো তাদের কান্না, তাদের আহাজারি, তাদের মুখ থেকে বর্ণনা শোনা, এটা এত সহজ না জিনিসটা, এবং এটা আমাকে এখনও ভোগায়। আমি রাতে ঘুমাতে গেলেই সেই যে মানে মৃত্যুর মুহূর্তগুলো, অনেকগুলো মৃত্যুর মুহূর্ত তো বিশ্লেষণ করেছি, এবং অনেকের শেষ কয়েক সেকেন্ডও, জীবনের শেষ কয়েক সেকেন্ড ধরেও বিশ্লেষণ করেছি। সো এগুলো হচ্ছে মানে ঘুরে ফিরে রাতের মধ্যেই, রাতে যখন ঘুমাতে যাই কিংবা বিকেলে দুপুরে একটু ন্যাপ নিতে গেলাম, এগুলো মাথার মধ্যে ঘোরে, আর ঘুম হয় না। আসলে মানে ওই আর কি, আমরা মাঝে মধ্যে বলি যে পুরো জাতি আসলে আমরা একটা ট্রমার মধ্যে পড়ে গেছি আর কি, যেই জিনিসগুলো আমাদের নিজের চোখে দেখতে হয়েছে। এবং এটাকে বলে এটা অধিকাংশ যারা যুদ্ধ বিগ্রহ কাভার করে তাদের হয় মানে এটাকে বলে পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। হ্যাঁ, সো মানে আসলে আমি ওই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আচ্ছা ভাই, এই যে আপনি তো মানে ঢাকার বিভিন্ন জায়গার এই বিষয়গুলোই কভার করলেন, যাত্রাবাড়ির ঘটনাতে এত বড় কেন? যাত্রাবাড়ির আসলে ডাইনামিক্সটা কি, ঘটনাটা কি আসলে? যাত্রাবাড়ির বিষয়টা হচ্ছে আপনি অন্যান্য জায়গাগুলো যদি দেখেন, উত্তরাতেও খুবই বড় সড়ো ঘটনা ঘটেছে। উত্তরা নিয়ে আমার কাজ করা হয়নি, কিন্তু উত্তরা নিয়ে আমি টুকটাক বিশ্লেষণ করেছি এবং কথা বলেছি। মানে
যারা তখন কাভার করেছে, কিংবা আসলে অনেকের সঙ্গেই তো পরিচয় হয়ে গেছে এসব কাজ করতে গিয়ে। উত্তরা এবং যাত্রাবাড়ি সবচেয়ে ক্রুশাল পয়েন্ট ছিল এবং সবচেয়ে হতাহতের ঘটনা বেশি ঘটেছে এই দুটো জায়গাতেই। আর এর বাইরে, এবং আপনি দেখবেন যে এই দুটাই আসলে ঢাকার প্রবেশপথ। এর বাইরে আরেকটা জায়গায় ঘটেছে, সেটা হচ্ছে সাভারটা নিয়েও করেছি আমরা। সাভার গণহত্যা, হাসিনা পালানোর পরের 6 ঘন্টায় শিরোনামে আছে, এটা অলরেডি 52 লাখ লোক ইউটিউবে দেখে ফেলেছে। এই প্রবেশপথ যেগুলো, এগুলোতেই আসলে ঘটনাগুলো বেশি ঘটেছে। তো সাভারেরটা যদি বলি, সাভারেরটা তো আসলে সাভারে মানে ঢাকায় প্রবেশ করতে গেলে যে উত্তরবঙ্গের যে প্রবেশপথটা, এইটা ধরেন মূলত স্রোতটা শুরুই হয়, ওইখানে একটা বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীরনগর তখন লিড দিয়েছিল, তো শুরুগুলো ওইখান থেকেই হতো। সো ওইটা হচ্ছে আসলে ঢাকা পর্যন্ত আসা খুব ডিফিকাল্ট ছিল, কারণ অনেকটুকু পথ। তো যার কারণে সাভারেও আমি 5 আগস্ট পেয়েছি, 15 জন নিহত হয়েছে, আহত হয়েছে আর অসংখ্য, সম্ভবত 35 জন আমি যদি ভুল না করি, মানে প্রাণঘাতী গুলিতে আহত এরকম। এরপরেই কিন্তু ওইটার চেয়ে বেশি হয়েছে উত্তরার যাত্রাবাড়ি। এটার মূল কারণ যেটা আমার কাছে মনে হয়েছে, যে যদি আমি যাত্রাবাড়িটা বলি, সবচেয়ে আপনি দেখেন যে ইয়ের সাথে কতগুলো এলাকার যোগাযোগ, মানে এই হাইওয়ে দিয়ে। তার উপরে আবার এই যে যাত্রাবাড়ি এলাকায় যে কিংবা কাজলায়, এখানকার বেশিরভাগ মানুষই আসলে ধরেন, তাদের যদি আপনি অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করেন, তাহলে নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত বড় অংশই শ্রমজীবী। এবং ওইখানে আসলে অনেকগুলো মাদ্রাসা আছে, এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মানে ব্যাপক অংশগ্রহণ ছিল। ওই এলাকাটাতে অনেকগুলো স্কুল আছে, কলেজ আছে। তো সব মিলিয়ে, এবং নারায়ণগঞ্জ তো আসলে ঢাকা থেকে খুব বেশি দূরে না, নারায়ণগঞ্জ তো ধরেন টুকটাক ঘটনা ঘটেই সব সময়। সো তাদেরও একটা পার্টিসিপেশন ছিল। এবং আমার যতদূর মনে হয় যে এইসব কারণে আতঙ্কটাও বেশি ছিল, যার কারণে ওইখানে প্রস্তুতিটাও আসলে ওই লেভেলেরই ছিল, এবং নির্বিচারে গুলি বর্ষণ হয়েছে ওই জায়গাটা। আপনি দেখেছেন যে 5 আগস্ট হচ্ছে সর্বপ্রথম ঢাকায় প্রবেশ করা শুরু করে উত্তরা দিয়ে, এটা ব্যাপক আকারে। এটা এবার একই ঘটনা কিন্তু যাত্রাবাড়িতেও ঘটতো। যদি যাত্রাবাড়িতে এইভাবে ফায়ারিং করা না হতো, আমার ধারণা যাত্রাবাড়ি থেকে আরও আগে, মানে ওই এলাকা, ওই রোডটা দিয়ে আরও আগে মানুষ ঢাকায় প্রবেশ করতো। কিন্তু ওই জায়গাটা আসলে মানে দমিয়ে রাখা হয়েছে, এবং এই দমিয়ে রাখতে গিয়ে আসলে এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, আমরা ঘটনা তো বুঝলাম, একটু বাংলাদেশের সাংবাদিকতার দিকে একটু করে আসি। ধরেন আমরা যদি বড় 5টা মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কি, যেটা আমরা বলি প্রায় পোস্টে, এই কথাটা বলি যে জুলাই গণহত্যার যেই পরিমাণ তথ্য প্রমাণ আছে, আমার মনে হয় 200 বছরের ফ্যাসিবাদের ইতিহাসে কোথাও এরকম আসলে এত ভালো, এত রঙিন, এত চকচকা দলিলাদি আমরা পাই না আর কি। পৃথিবীতে অনেকবারই এরকম নির্মমতা আসলে দেখছে, এবং এটার খুব ভালো অ্যানালাইজ আমরা পাইছি। আল জাজিরা কাজ করছে, বিবিসি কাজ করছে, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে, দ্রিক করছে ফরেন্সিকের সাথে, ডেইলি স্টার করছে। এইটার সাথে সাথে আবার আরেকটা দিক, সেটা হচ্ছে যে ধরেন বিগত দশককাল তো আবার আমাদের এখানে সাংবাদিকতার একটা বন্ধা যুগ গেছে, অনেকটুকুই আমরা প্রেস রিলিজ নির্ভর সাংবাদিকতা করে গেছি আর কি। এর পরপরই আবার এই ঘটনার পরে এইখানে যে ধরেন আপনাদের এই ধরনের ইনভেস্টিগেশনগুলো, খুব প্রথম কথাটাই আসে যে কি এইটা তো আল জাজিরা থেকেও ভালো হয়েছে, এটা তো বিবিসি থেকেও ভালো হয়েছে। তো আপনি আসলে বাংলাদেশে এই যে ধরেন ফ্যাক্ট বেজ এই ধরনের সাংবাদিকতার ভবিষ্যৎ কেমন দেখতে পান? অবশ্যই ডেফিনেটলি ভালো আমি বলবো, কারণ আমি বেশ কিছু উদ্যোগ মানে আমার চোখে পড়েছে। আসলে এখন হয়েছে কি, ধরেন আপনার মোবাইল ফোন, বিশেষ করে স্মার্টফোন কার হাতে নেই, মানে ম্যাক্সিমামের হাতে আছে, একজন শ্রমজীবীর হাতেও আছে, এবং যে ব্যক্তি রিক্সা চালান কিংবা গ্রামের একজন কৃষকের হাতেও আসলে অনেক ক্ষেত্রে আছে। সো এই ঘটনাগুলো, এই মুহূর্তগুলো ধারণ করা কিংবা এই প্রমাণগুলো ধারণ করা এখন সহজ হয়ে গেছে আগের চেয়ে।
এটা একটা সুবিধা, মানে এটা একটা সুবিধা আছে। আবার এটার অসুবিধা হচ্ছে যে আপনি এই টেকনোলজি এবং এই ফোনের মাধ্যমে কিন্তু আপনি মানে অপতথ্য ছড়ানো, যেটা হচ্ছে জার্নালিজমকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। দ্যাট মিনস এগুলোকে ডিবাঙ্ক করা, অর্থাৎ ভুয়া নিউজ কিংবা এই যে জিনিসগুলো, এগুলোকেও মানে অনেক সময় দেখা যাচ্ছে যে সাপোজ প্রথম আলোর ফটো কার্ড ব্যবহার করে একটা ভুয়া কোট কারো নামে ছেড়ে দিয়েছে। তো এটা আবার ধরেন স্বাভাবিকভাবেই মানে সাধারণ মানুষের তো অনেক ক্ষেত্রে বোঝা মানে নাও বুঝতে পারে, তো সেটা আমাদেরকেই অনেক ক্ষেত্রে সেটা করতে হচ্ছে যে না এটা আমাদের না, মানে একদম অথেন্টিক করতে গেলে আমাদের পেজে চোখ রাখুন। সো এই চ্যালেঞ্জটা যেমন আছে, আবার আরেকটা সুবিধা হচ্ছে সাংবাদিকতায় এখন এই সময়ে এসে আসলে আপনি ভুলভাল কিছু কিংবা আমরা ভুলভাল কিছু ছাপবো কিংবা ভুলভাল কিছু তৈরি করব, এটার সুযোগ নাই। কারণ হচ্ছে আপনি মুহূর্তের মধ্যে এটার ফিডব্যাক পেয়ে যাবেন ভুল হলে। সো এই একটা চাপও কিন্তু তৈরি হয়ে যায় তখন, অর্থাৎ আরও সততার সঙ্গে নিজের কাজটা করা এবং আরও নিখুঁতভাবে নির্ভুলভাবে এবং নৈতিক পন্থা বজায় রেখে যে কাজ করার যে বিষয়টা, এইটা হচ্ছে যে এখন আগের চেয়ে অনেক বেড়েছে। মানে এটা হচ্ছে আমার অবজারভেশন। এবং বেশ কিছু ফ্যাক্ট চেক বেসড কিছু প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে। সো তারা হচ্ছে যেরকম সাধারণ মানুষ গুজব ছড়ালে যেরকম মানে সেটার প্রকৃত তথ্য কি সেটাও তারা যেরকম প্রকাশ করে, পাশাপাশি মিডিয়াগুলো, গণমাধ্যমগুলো, বাংলাদেশের টেলিভিশন, রেডিও, পত্রিকা যাই হোক না কেন, অনলাইন, তারাও কোনো ভুল করলে সেটা কিন্তু ধরিয়ে দিচ্ছে। সো এটা একটা ভালো জায়গা আমি বলবো, মানে এটা একটা নতুন একটা সম্ভাবনার জায়গা এবং ভুল কমিয়ে নিয়ে আসার জায়গা তৈরি করছে। ঠিক আছে, আমরা একটু ভাই আলাপটা গুছিয়ে নিয়ে আসি। মানে আমি এই নোটে শেষ করতে চাই, ধরেন আমি আপনার এই রিপোর্টটাকে দেখি যে একটা মানে নতুন সূচনা হিসেবে আর কি, এইটা যেভাবে আমাদেরকে আমাদের সম্ভাবনা কথাটা বুঝাইতে পারে যে আমরা আসলে কি করতে পারি, এবং এই যে একটা আন্তর্জাতিক মানে ন্যারেশন থেকে শুরু করে একটার সাথে একটা ক্লিপ মিলানো, সব কিছু মিলে যে একটা চমৎকার জিনিস আমাদেরকে আপনি উপহার দিচ্ছেন, এইখান থেকেই এই জিনিসটাই বুঝতে চাই যে ধরেন জুলাই ইভেন্টকে আমরা যদি দুইটা সেক্টরে দেখি, একটা যেরকম এই ন্যারেশন ভিত্তিক আলাপটা, একদিকে আমরা দেখছি যে তথ্য প্রমাণগুলোকে নিয়ে এক ধরনের অ্যানালাইসিস আছে, সেটাও অনেক গুরুত্বপূর্ণ কাজ। আবার যেমন আপনার সাথে কথা বলতে গিয়ে আজকে আমরা দেখলাম এই আহতদের ট্রমা, নিহতদের পরিবারের ট্রমা, এগুলো নিয়েও তো অনেক বড় বড় জায়গার কাজ করার জায়গা আছে। বা ধরেন এই যে আন্দোলনের সাথে যেহেতু লক্ষ লক্ষ মানুষ জড়িত ছিল, তাদেরও আছে। ফলে এই বিষয় নিয়ে সামনের দিনে কাজ করার জন্য আর কি কোনো স্কোপ আপনি দেখেন কিনা, যে সব মিলে কি কাজ করা যাইতে পারে আর কি, এই দিয়ে আমরা মোটামুটি গুছাই। মানে এটা কি গণমাধ্যমে? হ্যাঁ, গণমাধ্যমে। হ্যাঁ, অবশ্যই কাজ করার আসলে এখনো অনেক ক্ষেত্র আছে, অনেক ইনভেস্টিগেশনের বিষয় আছে এবং এখনো অনেক প্রশ্নের উত্তর আসলে অজানা। যেমন আপনি কিন্তু প্রশ্ন করলেন যে এই যে এইভাবে যে মানে বর্বরচিত যে গুলিবর্ষণ, এটার কি দরকার ছিল কি না, নাকি আসলে পুলিশ কোনো রকম এরকম রক্তপাত ছাড়া মানে নিরাপদে বেরিয়ে যেতে পারতো কিনা, এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করা যায় এখনো। এবং এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখনো মানে আমাদের অজানা, যদি আমরা নিজেরা টুকটাক একটা অ্যাজাম্পশনে মানে অনেক পৌঁছায়, কিন্তু এটা তো আসলে প্রমাণ দরকার, প্রমাণ করতে হবে। হ্যাঁ, সো এইগুলো নিয়ে কাজ করা যেতে পারে। আরও নিহতদেরও ধরেন এখন অনেক মানে আমি দেখেছি যেরকম কেউ এখনো হচ্ছে লিস্টে নাম আসেনি, তাদের নিয়ে কাজ করা যেতে পারে। আহত যারা আছেন, আহতদের আমার কাছে মনে হয়েছে যে এখনো অনেকেরই আসলে মনে অনেক ক্ষোভ আছে, তাদের আরও ভালো চিকিৎসা দরকার এবং তারা আসলে অবহেলার মধ্যে রয়েছেন। কেউ অনেকেই অভিযোগ করেছেন আমাকে, তাদের ফোকাসে আনা দরকার। হ্যাঁ, তাদের চিকিৎসা কী ধরনের চিকিৎসা হতে পারে সেটা দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে ধরেন যারা আসলেই নিহত হয়েছেন, যাদের পরিবার, যাদের নিকটাত্মীয় হারিয়েছেন, তারা তো এখনও ট্রমার মধ্যে রয়েছে। এখানে শুধু আর্থিক যে বিষয়টার কথাই তো আসছে, কিন্তু তাদেরও তো আসলে
যে মানসিক একটা বিষয়, তারা এই ট্রমা ভুলবেন কিভাবে। কারণ একটা হচ্ছে ধরেন স্বাভাবিক মৃত্যু, সেটা একটা বিষয়, কিংবা একটা শিশু সাপোজ 13 বছরের কিংবা 12 বছরের একটা শিশু, সে অন্যান্য রোগে মারা যেতে পারে কিংবা হুট করে মারা যেতে পারে, সেটা একটা বিষয়। কিন্তু যখন মানে গুলি করে হত্যা করা হয়, মানে সেটা কিন্তু মানে একটা পরিবারের জন্য সেটা মেনে না, মানে এত সহজ না জিনিসগুলো। তাদের নিয়ে তাদের মানসিক যে কাউন্সিলিংয়ের জায়গাগুলো, হ্যাঁ, এগুলো নিয়ে আসলে আমি এখনও কোনো রিপোর্ট দেখিনি আর কি। এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। আসলে তার দৈনন্দিন কাজ কিংবা তার যে স্বাভাবিক জীবন, এই যে একটা মানে নির্মম মৃত্যুর মাধ্যমে কিভাবে হচ্ছে সব এলোমেলো হয়ে গেছে, এই জিনিসগুলা মানে উঠিয়ে নিয়ে আসা যেতে পারে। এবং কেন তারা এখনও স্বাভাবিক হচ্ছে না, হতে পারছে না, এগুলো নিয়ে আসলে অসংখ্য কাজ করা যায় ধরে 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 ধরে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি দর্শকদেরও আমি আসলে অনুরোধ করতে চাই তারা যাতে রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ি হত্যাকাণ্ড, অবশ্যই, এবং এটার একটা ইংলিশ টাইটেল আছে, হাইওয়ে অফ ডেথ যাত্রাবাড়ি কিলিংস। সো ইউটিউবে এটা আছে, মানে আমি অনুরোধ করব দর্শকরা যাতে দেখেন। অবশ্যই। তাহলে হচ্ছে যে আশা করব যে মানে অনেকে অনেক কথা বলেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া এত ভালো কাজ করলো, বিবিসি করলো, আল জাজিরা করলো, আমি তাদেরকে বলবো আমি না, আসলে অনেকেই এই পোস্টটা মানে এই ডকুমেন্টারিটা শেয়ার করেছেন, এবং ওই ডকুমেন্টারির নিচে কমেন্টেও আসলে অনেকে দেখি বলছেন যে আল জাজিরা ভালো কাজ করেছে, ইয়ার করেছে, তখন তাদের উল্টা মানে দর্শকরা রিপ্লাই দিচ্ছেন যে এটা দেখো, কিংবা অন্যান্য প্রতিবেদন যারা করেছে টুকটাক, তাদের ওইখানে গিয়ে দেখে অনেকে সাজেস্ট করছে যে আপনি তাহলে প্রথম আলোর এটা দেখেননি। হ্যাঁ, সো দর্শকরা দেখুন, এবং মানে আসলে কতটা নির্মম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা আবার বুঝতে পারবেন তারা। ধন্যবাদ ভাই, নিশ্চয়ই আপনার সাথে আবার সামনে বসা হবে। ধন্যবাদ।